Thousands of buildings near the epicenter in southern Turkey and northern Syria tumbled straight down in a similar way. যখন ভূমিকম্পে গোটা দেশ প্রায় শেষ হয়ে গিয়েছিল, সবথেকে প্রথম ভারত থেকে পৌঁছেছিল তাদের সেই বিপদকালীন সাহায্যার্থ। যে বন্ধুত্বের হাত আমাদের ভারতবর্ষ বাড়িয়েছিল তাদের দিকে, তারা সেটার সাথে প্রতারণা করেছে। সেই শত্রু দেশ যেটাকে গোটা বিশ্বের সামনে পুরোপুরিভাবে উলঙ্গভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, একটা জঙ্গিবাদের ঘাঁটি হিসাবে তাদের পক্ষ নিয়েছিল। যখন আমরা আমাদের প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে গিয়ে একটা স্পষ্ট অবস্থান নিচ্ছি, তখন সেই বন্ধু দেশটি সেই প্রতিপক্ষ দেশের পাশে দাঁড়িয়েছে। এরপরও কি করে আমরা এত বেহায়া হয়ে যেতে পারি? কি করে আমরা দিনের পর দিন সেখানে ভ্রমণ করে, সেখানে নিজেদের সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে, সেখানে প্রচুর পরিমাণের অর্থ খরচ করে তাদেরকে ধনী করব, এবং তাদের সেই অর্জিত পয়সায় সেই সন্ত্রাসবাদকে তারা ড্রোন সাপ্লাই করবে, এবং যে ড্রোন নিরীহ মানুষকে, অর্থাৎ আমার দেশের নাগরিককে অবলীলায় হত্যা করবে। যে অর্জিত অর্থ সন্ত্রাসবাদীদেরকে সাহায্য করবে অস্ত্র কেনায়, এবং গোটা দেশের মধ্যে একটা জঙ্গি কার্যকলাপ শুরু করবে। আমরা কি করি বা এত বেহায়া হতে পারি? দেখুন, আপনি যদি এর পরেও কিছু না বোঝেন, তাহলে জানতে হবে যে আপনি একটা বিশুদ্ধ দেশদ্রোহী। আমি আপনাকে কোনো রকম দেশপ্রেমের পাঠ পড়াচ্ছি না, কিন্তু একটি সাধারণ নাগরিক হিসাবে, ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে আপনার দেশের প্রতি একটি ন্যূনতম যে কর্তব্য রয়ে যায়, সেটি আপনাকে পালন করতেই হবে। বিগত প্রায় 1 মাস ধরে যখন একটা টেনশন চলছে দুই প্রতিবেশী দেশের মধ্যে, তখন দুটি দেশ, একটি আমাদের সো কল্ড বন্ধু অর্থাৎ তুরস্ক, এবং অপরটি আজারবাইজান, যে দেশে সব থেকে বেশি পর্যটক যায় ভারতবর্ষ থেকে। 2024-25 অর্থবর্ষে সেই দেশ ভারতবর্ষ থেকে 2.75 লক্ষ কোটি টাকার বিজনেস করেছে। আবার তেমনি আজারবাইজান প্রায় 2.5 লক্ষ কোটি টাকার বিজনেস পেয়েছে ভারতবর্ষ থেকে। অর্থাৎ যে দেশ দুটির পর্যটনে সব থেকে বেশি অনুদান যে একটি দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে আসে, তারা এখন সরাসরি ভারতের শত্রু রাষ্ট্র তাদের পক্ষ নিয়েছে। পহেলগামের সন্ত্রাসবাদী কার্যকলাপের পর ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। না, প্রাথমিক অবস্থায় এটা কোনো যুদ্ধ ছিল না। ভারতবর্ষের সেনাবাহিনীর যেটা কর্তব্য শুধুমাত্র সেটুকুই করেছে। যদি কোনো দেশে একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, গোটা পৃথিবীর যে কোনো দেশে আপনি ধরতে পারেন, সেই দেশের প্রথম কর্তব্য হচ্ছে সেই সন্ত্রাসবাদকে দমন করা। এবং ভারতবর্ষের বরাবর গোটা পৃথিবীর সামনে সব সময় জানিয়ে এসেছে যে সন্ত্রাসবাদকে কখনোই ভারত কোনো রকমভাবেই মদত দেবে না বা সমর্থন করবে না। সেই নীতি থেকেই ভারতীয় সেনা সেই 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে এসেছে। তার মধ্যে থাকা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত দুঃসাহসিক জঙ্গিরাও মারা পড়েছে। কিন্তু পাকিস্তান কি করলো? সেগুলো গোটা পৃথিবীর সামনে তুলে ধরলো যে সেগুলো নাকি তাদের সাধারণ নাগরিক। তারপরেও তারা এক্সপোজড হয়েছে গোটা পৃথিবীর কাছে। যখন দেখা যাচ্ছে লস্কর ই তৈবার কমান্ডিং প্রধান হাফিজ সাইদের পরিবারের লোকজনের শাহাদাতে পাকিস্তান আর্মি উপস্থিত, তখন দুধ এবং জলের মতো পরিষ্কার হয়ে গেল গোটা বিষয়টি। পাকিস্তানের এই মুহূর্তে হারানোর কিছু নেই, কিন্তু ভারতবর্ষের কাছে একটা সাজানো সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে যদি কোনো রকমভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তাই ভারতবর্ষ বারবার নিজেদের একটি জায়গায় নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার রেখেছে। জঙ্গি দমনের সমস্ত রকম চেষ্টা তারা করে গেছে। ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে। তারপর যখন যুদ্ধের পরিস্থিতি, কিভাবে যুদ্ধটাকে এড়িয়ে যাওয়া যায়, ভারত সরকার সেটা চেয়েছে। কিন্তু বেহায়া পাকিস্তান এই সিজফায়ারকেও উল্লঙ্ঘন করে বারবার ভারতীয় আকাশে ড্রোন পাঠিয়েছে, এবং তাদের ড্রোনের আঘাতে বহু নিরীহ মানুষ মারা গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এত পরিমাণে ড্রোন তারা পেল কোথা থেকে? এই ড্রোন আর কোথাও নয়, ভারতবর্ষের সো কল্ড ফ্রেন্ড কান্ট্রি অর্থাৎ বিশ্বাসঘাতক বন্ধু রাষ্ট্র তুরস্কের কাছ থেকে পেয়েছে। কিন্তু এখন সময় চলে এসেছে কিছুটা ভাবার। যে তুরস্কের আপেল ভারতের বাজারের একটা বড় অংশ দখল করে রয়েছে, যে তুরস্কের আইসক্রিম ভারতের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভারতীয়দেরকে এখন ভাবতেই হবে। শুধু তুরস্কই নয়, গোটা পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ডিপ্লোমেসির ক্ষেত্রে সরাসরি ভারতের বিপক্ষে স্ট্যান্ড নেয়। এখন ভারতীয়দের ভাবতে হবে তারা কেনই বা সেই সমস্ত দেশগুলোতে যাবে। যান না, গ্রিসে গিয়ে ঘুরে আসুন, যাদের সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির
অনেক মিল রয়েছে। শুধুমাত্র ধর্মীয় কারণে এই রকম দুটি দেশের মধ্যে একটা সম্পর্কে ছেদ হওয়া খুবই দুঃখজনক বিষয়। কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে যে দেশটির অর্থের যোগানে একটি শত্রু রাষ্ট্র আমাদেরকে বারবার পক্ষাঘাত করছে, পাকিস্তানের সামরিক শক্তিকে আরো মজবুত করছে, আমাদেরকে তাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতেই হবে। আমাদেরকে তাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতেই হবে তার কারণ একটাই, যে জওয়ান, যে সেনাবাহিনী ভারতের সীমান্তে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করছে আর আমরা নিশ্চিন্তে আমাদের বেডরুমে ঘুমোচ্ছি। যে তুরস্ক বা যে আজারবাইজান পাকিস্তানের পক্ষ নিয়েছে এই সমস্ত হত্যালীলার পক্ষে, এই সমস্ত হত্যালীলার পরেও, তাহলে জানতে হবে যে পাকিস্তানের সঙ্গে সেই সমস্ত দেশগুলোর কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এই দুটি দেশ নয়, আমরা যদি একটু ভালো করে স্টাডি করি তাহলে জানতে পারবো যে এর পিছনে আরেকটি বড় শক্তি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে তাদের অনেক পণ্যকে বয়কট করেছি। করোনা মহামারীর পর থেকে অনেক পণ্য তাদের ভারতীয় বাজার হারিয়েছে। সেই দেশটা আর কেউ নয়, সেটা হচ্ছে চীন। স্বদেশি জিনিস ব্যবহার করে এবং দেশের তৈরি সামগ্রিক যাতে চীনা বস্তুকে সরাসরিভাবে প্রতিস্থাপন করতে পারে, এরকম চিন্তাভাবনাই আমাদের মধ্যে তৈরি করতে হবে। দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ হয় বা সম্পর্ক তিক্ততা শুরু হয়, তখন এমনটি নয় যে কেউ যে কোনো দিকে পক্ষে বা বিপক্ষে নিতে হবে। এমন তো অনেক ক্ষেত্র আছে যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি মেনটেন করার জন্য অনেক ক্ষেত্রে চুপচাপ থাকতে হয়। কোনো দিকে যদি আমি সরাসরি অবস্থান নিই তাহলে অবশ্যই এটাও ভাবতে হবে বিপক্ষ তাদের নিয়েও কিছু চিন্তা করতে পারে। ঠিক এক্ষেত্রেও ঠিক ওই ঘটনা ঘটেছে এবং আমাদের ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের এই বিষয়ে চিন্তা করা উচিত। এবার এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা না করি বা তুর্কিকে বা আজারবাইজানকে বয়কট না করতে পারি, তাহলে আমাদের উপরে একটা প্রশ্নচিহ্ন রয়েই যায়। এত কিছু শোনার পরে বা দেখার পরেও যদি আপনার হলিডে ভ্যাকেশনটা ওই তুর্কি বা আজারবাইজান হয়ে থাকে, তাহলে আপনাকে একটা বিশুদ্ধ দেশদ্রোহী বলাই চলে। জয় হিন্দ, জয় ভারত।